বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ব্রিগেড ভরবে, জনসমাগম হবে, লক্ষ লক্ষ মানুষ কলকাতায় মিছিল করে আসবে, সর্বহারার কথা বলবে, ইনকিলাব জিন্দাবাদের ধ্বনি উঠবে। প্রশ্ন কোটি টাকার। ব্রিগেড ভরলেও বামেদের ঝুলিতে কি ভোট আসবে? অথচ আসার সমূহ সম্ভাবনা রয়েছে। ব্রিগেড থেকে কি বামেরা ঘুরে দাঁড়াবে? সিপিএম ঘুরে দাঁড়াবে? প্রশ্ন কোটি টাকার। মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জিরা মঞ্চে দাঁড়িয়ে বলবেন, মানুষের কথা বলবেন, মেহনতি মানুষের কথা বলবেন, শ্রমিকের কথা বলবেন, কাজের অধিকারের কথা বলবেন। চিড়ে ভিজবে? প্রশ্ন। সাধারণ মানুষের মন পাওয়া যাবে? লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রীতে যে মন মমতার দিকে আটকে আছে, সে মন কি ঘোরাতে পারবে? দুর্নীতির চোরাবালিতে যখন সবাই মুখ লুকাচ্ছে, তখন কি ঘুরে দাঁড়াতে পারবে বামেরা? প্রশ্ন। 2026-এর বিধানসভা নির্বাচনে বামপন্থীরা কি শূন্যের গেরো কাটাতে পারবে, না মহাশূন্য পাবে? একটু আগেই আমি একজন বিশিষ্ট, যখন ভিডিও করছি ঠিক তার আগে, বিশিষ্ট সাংবাদিকের তার বক্তব্য, তার অভিমত শুনছিলাম ইউটিউবে। তিনি বললেন, কংগ্রেস শূন্য আছে, মহাশূন্যে পরিণত হবে, বামেরা শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে বলছেন, আমরা শুনছি। কিন্তু প্রশ্ন উঠেছে, এই রাজ্যের বিরোধী দল বিজেপি, যাদের কথা বলা হচ্ছে তারা নাকি প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হচ্ছে, মিডিয়া যাদেরকে সবসময় প্রচারের আলোয় রাখে, তারা কি জিতবে? তারা তো জিতবে। তারা কি পারবে ব্রিগেডের বুকে মিটিং করতে? 2014 সাল নাগাদ একবার তো করার চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদীকে সামনে এনে। সিকিভাগ ব্রিগেডও ভরাতে পারেনি বিজেপি। এখন এ রাজ্যের প্রধান বিরোধী দল হয়েও তারা ব্রিগেড ডাকার সাহস পায়নি। এ রাজ্যের প্রতিটি কোনায় কোনায় যাদের সাংগঠনিক শক্তি আছে, সেটা হচ্ছে বামেদের। তৃণমূল কংগ্রেস শাসক দল হওয়ার সুবিধার্থে তার সংগঠন, তার লোক প্রতিটা বুথে রয়েছে এবং ভালোভাবেই রয়েছে। তার ক্যাডার, তার মোস্তান বাহিনী, তার তোলাবাজ বাহিনী, তার শাসক দল হওয়ার যত রকম সুবিধা তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে। কিন্তু বলুন তো, ক্ষমতা থেকে সরে যাওয়ার 2 বছর পর এই তৃণমূলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? কংগ্রেস তো এই রাজ্যে 50 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় নেই। তারপরেও প্রতিটা গ্রামে একটা করে কংগ্রেস কর্মীর সন্ধান মিলবে, কংগ্রেস সমর্থকের সন্ধান মিলবে। কিন্তু তৃণমূল কংগ্রেস যদি যেদিন হেরে যাবে পশ্চিমবাংলা থেকে, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? তোয়া সিদ্দিকী খুব দামি কথা বলেছেন কয়েকদিন আগে, একটি ইউটিউব চ্যানেলকে তিনি বলছিলেন যে তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএরা দিনের বেলা তৃণমূল করে, রাতের বেলা সব আরএসএস করে। তোয়া সিদ্দিকীর বক্তব্য, আমার নয়। কিন্তু এটা আমি বাস্তবতাটা তাও। তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতা নেত্রী দিনের বেলা শাসক দলটা করে, রাতের বেলা গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে। এজন্যই হয়তো ওই বিশিষ্ট সাংবাদিক, আমার পরম পূজ্য সাংবাদিক বলতে পেরেছেন, এ রাজ্যে ভোট মেরুকরণ হয়েছে, হিন্দু মুসলমানের মেরুকরণ।
হিন্দু মুসলমানের মধ্যে ভাগ হয়ে গেছে ভোট। এই ভাগের যে পরিণতি তা আমরা দেশভাগের মধ্যে দেখেছি। পশ্চিমবাংলার মানুষ দেশভাগের পরিণতি চোখে দেখেছে। এ রাজ্যের বাঙালি মুসলিম সমাজের ভিটেমাটি ছাড়া হতে হয়েছে। তারা অনেকেই হয়তো বাংলাদেশে অধুনা বাংলাদেশে গেছেন। স্বাধীনতার সময়কালের কথা বলছি, কিন্তু তাদের যেই ভিটে মাটি হারানোর কান্না, সে কান্না কোথাও প্রকাশিত হয়নি। দুঃখের হলেও সত্য, এই মুহূর্তে সত্যিই মেরুকরণ হয়েছে। একটু আগে একজন বিশিষ্ট সাংবাদিকের দেখছিলাম ভিডিও করার ঠিক আগেই, তিনি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে আক্রমণ করছেন। তিনি কেন বলেছেন যে মুর্শিদাবাদের 70% আমরা, 30% ওরা, বেশি কথা বললে 30%কে চুবিয়ে মারব ভাগীরথী নদীতে। একবারের জন্য বললেন না। একজন নিরপেক্ষ সাংবাদিক, ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে থাকেন, নিজে পজিটিভ ধর্মনিরপেক্ষতার কথা বলেন। ভরতপুরের হুমায়ুন কবির যখন এই কথাটা বলেছিলেন, তার ঠিক একদিন আগে যোগী আদিত্যনাথ ওই জায়গায় দাঁড়িয়ে কি ভাষণ দিয়ে গিয়েছিলেন সেটা মনে করে দেখুন। বিচার করতে বসলে দুদিকে বিচার করতে হয়, একতরফা সাংবাদিকতা হয় না। তাতে প্রচারক বলা যেতে পারে, কোন রাজনৈতিক দলের প্রচারক বলা যেতে পারে। ব্যক্তিগত স্তরে কেউ কারোর ভোটার হতেই পারে, কিন্তু তা বলে একবারে সরাসরি একজনকে আমি গালাগালি দেব আর আরেকজনকে আড়াল করব, এটা হয় না। প্রত্যেকটা ক্রিয়ারই প্রতিক্রিয়া হয়। যোগী আদিত্যনাথ যদি সেদিন মুর্শিদাবাদে মুসলমান সমাজকে আক্রমণ না করতেন, তাহলে তো হুমায়ুন কবির তার পাল্টা প্রতিক্রিয়া দিতেন না। শুভেন্দু অধিকারী যদি একথা না বলতেন যে বিধানসভায় মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেব আমরা ক্ষমতায় এলে, তাহলে হুমায়ুন কবির তার পাল্টা প্রতিক্রিয়া দিতেন না, বা সিদ্দিকুল্লাহ চৌধুরীও তার পাল্টা প্রতিক্রিয়া দিতেন না। এই যে সমস্যার গভীরে ঢুকতে হবে। সুতরাং বামেদের ব্রিগেড ভরেছে, বামেদের ব্রিগেড ভরবে, আগামী দিনেও ভরবে, ক্ষমতায় না থাকার পরেও ভরবে। কারণ তাদের একটা আদর্শ আছে, তাদের নীতি আছে। কিন্তু প্রশ্ন একটাই, এই আদর্শ নীতিধারীরাই বিপথে চালিত হচ্ছে না তো? তারা কোথাও তৃণমূলকে জব্দ করতে গিয়ে বিজেপির হাতকে শক্ত করছেন না তো? প্রশ্ন এখানে। প্রশ্ন হচ্ছে ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে এই রাজ্যে বিজেপি এ রাজ্যে প্রধান তাদের শত্রু, অর্থাৎ ধর্মনিরপেক্ষ দলগুলির কাছে প্রধান শত্রু, এটা চিহ্নিত করতে হবে। চিহ্নিত এই জায়গাটাই করতে হবে। সিপিএম দলের যদি এই রাজ্যে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে মূলত 3টে কাজ করতে হবে। প্রথম কাজ, সিপিএম দলকে ঘোষণা করতে হবে যে আমরা এবারে ক্ষমতায় এলে এই যে ক্যাডার ভিত্তিক রাজনীতি করতে গিয়ে যে ক্যাডার রাজ আমরা কায়েম করেছিলাম, যে হারমাদ বাহিনী আমরা কায়েম করেছিলাম, সেটা আর করব না, সেটা করতে দেব না। 2 নম্বর, দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করা হবে। 3 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতা আমরা রক্ষা করব এবং বিজেপি বিরোধিতাকে অগ্রাধিকারভাবে চিহ্নিত করতে হবে, তবেই সাফল্য আসবে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে সাফল্য সিপিএম পাবে না। সিপিএম সাফল্য পাবে না মমতা এবং বিজেপিকে এক লাইনে রেখে বিরোধিতা করলে। যেমন কংগ্রেস এবং বিজেপিকে একসঙ্গে রেখে বিরোধিতা করতে গিয়ে আজকে সিপিএমের পরিণতি এই জায়গায় এসেছে। দেশের পরিণতি, আজ নরেন্দ্র মোদীর মতো মানুষ দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। এর জন্য কম দায়ী নয় বামপন্থীরা। 1989 সালের নির্বাচনের সময় আমরা দেখেছি আমরা 1989 সালের নির্বাচনে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে জ্যোতিবাবুদের মিটিং করতে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিয়ে তো লাভ নেই,
দোষ সবাইকে স্বীকার করতে হবে। এবং সাইফুদ্দিন চৌধুরী যখন প্রস্তাব দিয়েছিলেন দেশের আসন্ন দেশে বিপদ আসছে, ধর্মনিরপেক্ষ শক্তির উপর বিপদ আসছে, তাই আমাদের বিজেপিকে রোখার জন্য, আরএসএসকে রোখার জন্য কংগ্রেসকে বাঁচাতে হবে, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সিপিএমকে চলতে হবে। সেদিন এই কথা বলার দায়ে সাইফুদ্দিন চৌধুরীকে বহিষ্কার করা হয়েছিল। আজকে সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলাতে হচ্ছে সিপিএমকে। এটাই হচ্ছে সবচেয়ে বড় রহস্য, এটাই হচ্ছে সবচেয়ে বড় রসিকতা। কারণ একদিন যে কথাটা সাইফুদ্দিন চৌধুরী বলে গিয়েছিলেন, সেই কথাটা যদি সেদিন বাস্তবায়ন করতেন, আজকে আপনাদের অন্তত বাংলায় শূন্য পৌঁছাতে হতো না। কারণ আরও কারণ আছে। আপনার দলের ক্যাডারদের মধ্যে যারা মিছিল করে আসবেন, তাদের মধ্যে কজন সত্যিকার অর্থে নীতি আদর্শে বিশ্বাসী বামপন্থী, সেটা বিচার করার দায়ও কিন্তু নিতে হবে আপনাদের। মোহাম্মদ সেলিমকে যখন কটাক্ষ করা হয় মুসলমান বলে, মীনাক্ষী মুখার্জিকেও যখন নিশানা করা হয় তার পরিচয় নিয়ে, সুতরাং আমাদের রাজ্যের এই মুহূর্তে বামপন্থীদের ঘুরে দাঁড়াতে হলে অনেক সংগ্রাম করতে হবে। সেই সংগ্রামটা হবে ধর্মনিরপেক্ষ আদর্শকে সামনে রেখে, বিজেপি বিরোধিতার মধ্যে দিয়ে। বিজেপি আর মমতাকে এক কাটায় রেখে সমালোচনা করলে হবে না, বিজেপিকে প্রধান নিশানা করতে হবে। আপনারা কি বলছেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আগামী দিনে কি এ রাজ্যে ঘুরে দাঁড়াবে বামেরা?